আড়াল থেকে সুতীর্থর কাণ্ড দেখে সব সত্যি জ্যোৎস্নাকে বলে দিচ্ছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় তো তেজরা হেরে গেছে, আর এদিকে সুধা লক্ষ্য রেখেছে জ্যোৎস্নার ওপরে। জ্যোৎস্না সুতীর্থর সাথে আড়াল থেকে কথা বলতে থাকে। এই সুতীর্থই অন্য একটা মেয়েকে ভালোবাসে, সেটা সুতীর্থ নিজেও জানে, কিন্তু কোনোভাবেই জ্যোৎস্নাকে সবটা খুলে বলছে না। আর এরপর জ্যোৎস্না তো ঘরের ভেতরে চলে যায়। জ্যোৎস্না সুতীর্থকে নিজের সমস্ত জিনিসপত্র, সম্পত্তি, সোনা গয়না দিয়ে দেবে বলে ঠিক করেছে, যেটা সুধা ভাবে কোনোভাবেই এটা দেওয়া যাবে না। দিদিভাই যে ভুল করছে সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। তার মধ্যেই ইমনও সুধার ওপরে নজর রেখেছিল, কিন্তু ইমনকে ফোন করে ভেতরে ডাকলে ইমন চলে যায়, আর সুধা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। সুতীর্থর পেছনে ফলো করতে থাকে। তার মধ্যেই ঠাম্মির কাছে এসে সবাই বলে দেয় ছেলেরা ঠিক কিভাবে হেরে গেছে। ঠাম্মি তখন বলে, এ কি দাদুভাই, তুমি যে আমাকে বললে যে এই প্রতিযোগিতায় তুমি জিতবে, আর তুমি কিনা শেষ পর্যন্ত হেরে গেলে। তখনই তেজ বলে, আসলে ঠাম্মি এমনভাবে সব কিছু হলো। তখন ইমন বলে, আরে হিটলার দাদি, আমার দিদিকে হারানো অত সহজ নয়। ঠাম্মি তখন বলে, এই তুমি আমায় কি বললে, হিটলার? তখনই ঝিনুককে বাঁচাতে সমুদ্র বলে, আরে ঠাম্মি, ওর না ভোলার রোগ আছে, তাই ও এসব ভুলে বলে ফেলেছে। আর এটা শোনার পর তো তেজের বাবাও খুব খুশি হয়ে যায়। এদিকে ঠাম্মি তখন বলে, তুমি এখানে বারবার করে কেন আসো? দিদির শ্বশুরবাড়িতে কি করতে আসো? তখন সমুদ্র বলে, ও তো আসতে চায়নি ঠাম্মি, তেজ দাদাই ভাই আসতে বলেছিল। আর এটা শোনার পর তো তেজ তো নিজেই অবাক হয়ে যায়, আর ভাবে বারবার তো দেখছি এই বাড়িতে সবাই মিথ্যেবাদী হয়ে উঠছে দিন দিন, কী যে হচ্ছে কিছুই বোঝার উপায়টুকু নেই। তার মধ্যেই সবাই মিলে তো কথা বলতে থাকে। এদিকে সুধা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। গিয়ে দেখে সুতীর্থ একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আর সুধা বুঝতে পারে এই মেয়েটার সাথে সুতীর্থর কোনো একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা যে কতটা গভীরে সেটা সুধা প্রথমেই বুঝে গিয়েছিল। সুধা মনে মনে ভাবে, আমি তো ভাবতেই পারছি না দিদিভাইকে সুতীর্থদা এইভাবে ঠকাচ্ছে। আমাকে সুতীর্থদার সাথে কথা বলতেই হবে, এই রকম ভাবে তো আর চলতে পারে না। এর মধ্যে ইমন যখন হেঁটে আসছিল, তখনই সামনে একটা রাখা ছিল গোলাপের ডাল, আর সেই গোলাপের ডালে পা লাগতেই ইমনের পা কেটে যায়, আর ইমন চিৎকার করতে শুরু করে দেয়। এদের মধ্যেই দেখা যায় সুতীর্থ মেয়েটাকে বলে, আসলে আমার কিছু পয়সা কড়ির দরকার ছিল বলেই আমি জ্যোৎস্নার কাছে গিয়েছিলাম। তখন সেই মেয়েটা বলে, জ্যোৎস্না এখনও তোমার পিছনে পড়ে রয়েছে? আমি তো ভাবতেই পারছি না মেয়েটা কতটা নির্লজ্জ। ওর তো বিয়ে হয়ে গেছে, তাহলে ও তোমার পিছনে এখনও কেন পড়ে রয়েছে? সুতীর্থ তখন বলে, কি বলবো বলো তো, আমি নিজেই বুঝতে পারছি না। তবে আমি ওর সাথে কোনোভাবেই যোগাযোগ রাখতে চাইছিলাম না, এখন নেহাতি রাখতে হচ্ছে। কোনো পয়সা কুড়ির রফা রফা যদি হয় আর কি। তখনই জ্যোৎস্নার কথা ভেবে সুধা এসে বলে, সুতীর্থদা, আপনাকে আমি অনেক ভদ্র ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটা খারাপ একজন মানুষ সেটা তো আমি বুঝতেই পারিনি। কি করে করতে পারছেন এটা? দিদিভাইয়ের সাথে তো শুনেছি আপনার সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের কথাগুলো মনে করুন, তাহলেই ভাববেন যে কেন আপনি এরকম একটা মেয়েকে ঠকাচ্ছেন। আপনি কেন দিদিভাইয়ের সাথে যোগাযোগ রেখেছেন? সুতীর্থ বলে, সে এক অনেক গল্প কথা। আমি জানি আপনি আমাকে ভুল বুঝছেন, আর সেটা বোঝাটাই স্বাভাবিক। তবে শুনে রাখুন, আমি কোনোভাবেই জ্যোৎস্নাকে ঠকাতে চাই না। আমার সাথে জ্যোৎস্নার সেই সম্পর্ক কলেজ লাইফ থেকেও আমাকে ভালোবাসে। কিন্তু যেটা হয়, বসু মল্লিক পরিবারের কাছে আমি তো নিতান্তই সাধারণ একজন মানুষ। তখন থেকেই আমি ছোটোখাটো গান বাজনা করতাম, কিন্তু তখনও আমার নাম এতটা চারিদিকে ছড়িয়ে পড়েনি। কিন্তু যখনই শুনলাম জ্যোৎস্নার বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়, আমি তো খুবই ভেঙে পড়েছিলাম। ঠাম্মি এই সম্পর্কটার কথা জানতো, কিন্তু কোনোভাবেই ঠাম্মি এই সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। তার জন্যই জ্যোৎস্নার সাথে উজ্জ্বলের বিয়েটা দিয়ে দেয়, আর আমিও তারপর থেকে আলাদা হয়ে পড়ি। কিন্তু আস্তে আস্তে আমার জগৎটা অন্যদিকে ঘুরতে শুরু করে দিয়েছে। জ্যোৎস্নাকে আমি এই কথাটা কখনোই বোঝাতে পারছি না। আমার পক্ষে ওকে ভালোবাসাটা আর সম্ভব নয়, কিন্তু ও আমার সাথে জেদ করেই পড়ে রয়েছে। আমার একদমই সেটা ভালো লাগছে না। তার মধ্যেই সুধা বলে, তাহলে আপনি কেন বারণ করছেন না? সুতীর্থ বলে, কিছুদিন পরে আমার একটা মিউজিক অ্যালবাম লঞ্চ করার কথা আছে, সেখানে কিছু টাকা পয়সার প্রয়োজন। তাই ভাবছিলাম যদি জ্যোৎস্না আমাকে সেই টাকাটা দিয়ে সাহায্য করে, তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। কথাটা শুনে তো সুধা আরও বেশি রেগে যায়, আর বলে,
টাকার জন্য আপনি দিদিভাইকে এইভাবে ঠকাচ্ছেন, এটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি দিদিভাইকে এক্ষুনি গিয়ে সব সত্যিটা বলে দেব। তার মধ্যেই ঠাম্মি তেজের সাথে কথা বলতে থাকে আর বলে যে, তেজ দাদু ভাই কোথায়? সেই এসএমবির মালিক, তাকে তো দেখছি না। এর মধ্যেই সুধা চলে এসেছে। ঠাম্মি বলে, তুমি এখানে কি করছো? সুধা বলে, আমি তো বাগানে কাজ করছিলাম ঠাম্মি, তাই এলাম। এর মধ্যেই ঠাম্মি বলে তেজকে, কোথায়? উনি গজাননের পুজোর জন্য যা করেছিল সেটা তো আমার খুবই ভালো লেগেছে। শোনো, ওনাকে দেওয়ার জন্য এই 2 লক্ষ টাকা আমি রেখেছি, তুমি এই 2 লক্ষ টাকাটা রেখে দাও, ওনাকে দিয়ে দেবে। এর মধ্যেই তেজের বাবা বলে, হ্যাঁ রাধাকে দিয়ে দেবে, আমি বলে দিলাম আর কি। এর মধ্যেই রাধা নামটা আসতেই ভয় পেয়ে যায় সুধার, বলে, এই রে, বাবা আবার বলে না দেয় সবটা, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। তার মধ্যেই সুধার জন্য এসএমবি ব্যুরো বলে একটা অফিস বানিয়েছে তেজ। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সেটা দেখার পর তো সুধা পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, মিস্টার বসু মল্লিক, এটা কি করেছেন আপনি? তখনই মিস্টার বসু মল্লিক মানে তেজ বলে, সুধা এই সবটাই আপনার জন্য করেছি, আপনার ভালো লেগেছে? আজকে থেকে এই সুধা ম্যারেজ ব্যুরো আপনার। আর এই যে এটার মধ্যে ভিজিটিং কার্ডস আছে, এটা রাখুন, অনেক এনকোয়ারি আসতে কিন্তু শুরু হয়ে গেছে, আপনি কথা বলে নেবেন। আপনার এই অসাধারণ ট্যালেন্ট সবার কাছে পৌঁছে যাক, সবাই আপনার এই ট্যালেন্ট সম্পর্কে জানুক, তাহলে আমার খুবই ভালো লাগবে। এরপরেই তখন ঠামির 2 লক্ষ টাকাও সুধার হাতে তুলে দিচ্ছে। সুধা তখন বলে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যেভাবে আমার পাশে থেকেছেন। জানেন তো, সমাজে একটা কথা আছে যে মেয়েদের ওপর জোর করে তার স্বামীরা অধিকার ফলাতে চায়, কিন্তু আপনি সেই অধিকার কখনো আমার উপর ফলাননি, বরং সম্পর্কের ওপর বিশ্বাস আনতে শিখিয়েছেন, আমার প্রতি ভরসা রেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন অনেক পরিস্থিতি এসেছে যখন হয়তো আমার কিছুই করবার ছিল না, কিন্তু আপনি আমাকে সাহস জুগিয়েছেন, এগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। মিস্টার বসু মল্লিক, ধন্যবাদ তো আপনারও প্রাপ্য, তাই না? এর মধ্যেই মনে মনে একটা কথাই তেজ ভাবে, সুধার সব বিপদেই পাশে থাকবে তেজ। জ্যোৎস্না তো পালানোর প্ল্যান করছে সুতীর্থর সাথে, কিছুতেই সেটা হতে দেবে না সুধা। তার জন্যই ঠিক করে জ্যোৎস্নাকে সবটা বলে দেবে। কিন্তু তেজ বলে, কোথায় যাচ্ছেন? এতটা রাত হয়ে গেছে, আপনি এক কাজ করুন, ওপরে ঘুমিয়ে পড়ুন, আমি নিচে ঘুমিয়ে পড়ছি। কিন্তু সুধা তখন বলে, না না, আপনি ওপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। কিন্তু সুধা মনে মনে ভাবে, এখন আমি মিস্টার বসু মল্লিককে কী করে সবটা বলি? আমি তো এখন ঘুমাতেও পারবো না, দিদিভাইকে গিয়ে তো আমাকে সব সত্যিটা বলতে হবে, নাহলে দিদিভাই যে অনেক বড় একটা অন্যায় করে ফেলবে। সুতীর্থদার সাথে দিদিভাই যদি সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, তাহলে অনেক বেশি ভুল করবে, এটা দিদিভাইকে বোঝাতেই হবে যেভাবেই হোক না কেন। তার মধ্যেই তেজ বুঝতে পারে সুধা আবারও কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কী লুকাচ্ছে সেটা বুঝতে পারেনি। আর এর মধ্যেই জ্যোৎস্না বলে, আমি এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব উজ্জ্বলকে ডিভোর্স দিয়ে আমি সুতীর্থকে বিয়ে করে নেব।